আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর অষ্টম পর্বে। আপনাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায় মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র এই প্রথমবারের মতো কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা 2021। আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। আমাদের সাথে তিনজন গুণী মানুষ বিচারক হিসেবে সংযুক্ত আছেন। বিচারক হিসেবে আছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অসীম বিভাকর। যুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত দুইজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি রিনা। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর অষ্টম পর্বের বিষয় নির্ধারিত হয়েছে সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। প্রস্তাবের পক্ষে বলবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রস্তাবের বিপক্ষে বলবে IUBAT ঢাকা। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতর্কিকদের সঙ্গে পরিচিত হই। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। তাদের দলের নাম 360 ডিগ্রি ডিবেট টিম। পক্ষ দলের প্রথম বক্তা ফারজানা আফরিন মারিয়া, দ্বিতীয় বক্তা অমিতাভ রায় এবং পক্ষ দলের দলনেতা মেহেদি হাসান জয়। তারা প্রত্যেকেই গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের CSE বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল IUBAT ঢাকা। তাদের দলের নাম DFI দ্য লেগেসি লিভার। বিপক্ষ দলের প্রথম বক্তা মোনালিসা মুন, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা মোহাম্মদ আমানুল্লাহ সরকার, তিনি নার্সিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আফজাল হোসেন, তিনি যন্ত্র প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমিয়ারের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে সরাসরি তার বক্তব্য উপস্থাপন করবেন। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতর্কের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতাদের জন্য আলাদাভাবে যুক্তিখণ্ডন পর্ব থাকবে না। বিতর্কিকের বক্তব্য পরপরই বিচারকবৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। তথ্য ও যুক্তি উপস্থাপনে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। আপাতত বিজয়ী বা বিজিত দলকে দলীয়ভাবে কোনো পুরস্কার প্রদান করা হবে না, তবে প্রত্যেক পর্বে সেরা বিতর্কিক পুরস্কার পাবে। নির্বাচিত 8টি দল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর সপ্তম পর্বে বিতর্ক প্রতিযোগিতার সেরা বিতর্কে জুলি জান্নাতের হাতে পৌঁছে গিয়েছে ক্রেস্ট ও পুরস্কার।
ছবিতে আমরা আমাদের সেরা বিতার্কিককে দেখতে পাচ্ছি। সুধী মণ্ডলী, গত পর্বে প্রচারিত অনুষ্ঠানের কারিগরি ত্রুটি থাকার কারণে চতুর্থ পর্বের সেরা বিতার্কিক রিয়াদ হাসান এবং ষষ্ঠ পর্বের সেরা বিতার্কিক প্রীতি দেবনাথের কাছে পুরস্কার পৌঁছানোর তথ্যটি সম্প্রচারিত হয়নি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই আজকের পর্বে সেরা দুই বিতার্কিকের পুরস্কার পাওয়ার ছবি আবারও প্রদর্শন করা হচ্ছে। সুপ্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা ফারজানা আফরিন মারিয়াকে। ফারজানা আফরিন মারিয়া এখনো সংযুক্ত হতে পারেননি আমাদের সঙ্গে, সেই কারণে তার দলের দলনেতা কি দ্বিতীয় বক্তা মিস্টার অমিতাভ রায়কে অনুরোধ জানাচ্ছি তার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য। 5 মিনিটের জায়গায় তিনি বক্তব্য রাখতে পারবেন 3 মিনিট। 3 মিনিট হলেই তার সময় শেষ হবে। অমিতাভ রায়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, ক্যামেরা চালু করুন প্লিজ। অমিতাভ রায়, আপনি আপনার ক্যামেরাটি চালু করুন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা অফ করা আছে তো? আচ্ছা, আমি ক্যামেরা চালু করার চেষ্টা করছি। অমিতাভ রায়, আপনি যদি আমাদেরকে শুনতে পেয়ে থাকেন, আপনি আপনার ক্যামেরাটি অন করুন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। আমি ক্যামেরাটা চালু করার চেষ্টা করছি, আমাকে 30 সেকেন্ড একটু সময় দিন। অমিতাভ রায় ক্যামেরা চালু করতে করতে আমরা একটা তথ্য জেনে নেই। সেটা হলো যে 8টি দল নিয়ে মূল পর্বটা শুরু হবে আজকের প্রতিযোগিতার মধ্য দিয়েই সেই 8টি দল নির্বাচিত হয়ে যাবে। সেই হিসেবে আগামী শনিবার আমাদের কোনো বিতর্কের অধিবেশন নেই। পরের শনিবার বাংলা কবিতা দিবস উপলক্ষে আমাদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজনটি বন্ধ থাকবে এই কর্মসূচি। সেই হিসেবে 6ই নভেম্বর থেকে শুরু হবে বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব। 8টি দল নিয়ে এটি শুরু হবে। আমরা আশা করছি যে সংযুক্ত হয়েছেন। অমিতাভ রায়, আপনাকে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি আপনার দলের প্রথম বক্তার জায়গায় আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন দ্বিতীয় বক্তা হিসেবে। সেক্ষেত্রে সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আপনি কিন্তু সময় পাচ্ছেন 3 মিনিট। আপনি 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করবেন প্রথম বক্তার বক্তব্য উপস্থাপন হিসেবে। আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী এবং সকল দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের যে বিতর্কের বিষয়, সেই বিতর্কের বিষয়টি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। মূলত বাংলাদেশের আমাদের সংস্কৃতি বলতে আমরা কি বুঝি বা সংস্কৃতির সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি হচ্ছে মূলত মানুষের জীবনধারার প্রতিফলন। আমাদের আচার আচরণ, আমাদের মূল্যবোধ, আমাদের রীতিনীতি, আমাদের রুচি, আমাদের ব্যবহার্য বস্তুগত উপাদান, আমাদের দক্ষতা কৌশল ইত্যাদি। তো এক্ষেত্রে একটা দেশের সাংস্কৃতিক উন্নয়ন যখন ঘটবে, তখনই একটি দেশের সমন্বিত উন্নয়নটা ঘটানো সম্ভব হবে। একটা দেশের সমন্বিত উন্নয়ন ঘটানোটা আসলে আমরা কি বুঝছি? একটা দেশের সমন্বিত উন্নয়ন ঘটানো বলতে হচ্ছে আমরা যে জিনিসটা ঘটালে আমরা বলতে পারবো যে আমাদের দেশটা একটা উন্নত দেশ। অর্থাৎ ঠিক যে সমস্ত দিকে আমরা উন্নয়ন ঘটাতে পারলে আমাদের দেশকে উন্নয়নের যে মাপকাঠি আছে সেই মাপকাঠিতে আমরা বিচার করতে পারবো, সেটাই সমন্বিত উন্নয়ন।
এখন আমরা নির্দিষ্ট যে কোনো একটা দিকে যদি নজর দিই, যেরকম আমরা যদি শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিই, তাহলে সেই অবকাঠামো উন্নয়নের দ্বারা আমি দেশে অনেক সুন্দর সুন্দর অবকাঠামো নির্মাণ করতে পারবো, কিন্তু যদি আমার দেশে মূল্যবোধ তৈরি না হয়, যদি আমাদের দেশে জ্ঞান ও শিক্ষা হিসেবে উন্নত না হয়, তাহলে আমরা কিন্তু সেই অবকাঠামোগত উন্নয়নের সেই সুবিধাটা ভোগ করতে পারবো না। একইভাবে আমরা যদি শুধুমাত্র মূল্যবোধের উন্নয়নে ভূমিকা রাখি, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন বা হচ্ছে সেই জ্ঞান বা শিক্ষাগত উন্নয়ন বা ভাষা বা নিজের ঐতিহ্য যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই মূল্যবোধ আমাদের জীবনে কোনো কাজে আসবে না। একটা দেশের সামগ্রিক উন্নয়ন যখন আমরা ঘটাতে চাবো, তখন যেরকম ভাবে আমাদের মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে, ঠিক একই ভাবে আমাদের সভ্যতার উন্নয়ন ঘটাতে হবে, জ্ঞান এবং শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, ভাষার উন্নয়ন, ঐতিহ্যের উন্নয়ন, একই সাথে দক্ষতা কৌশল, এই সমস্ত কিছু বৃদ্ধি করতে হবে, আমাদের প্রতিভার উন্নয়ন ঘটাতে হবে, এবং সর্বোপরি আমাদের নিজেদের যে শেকড়, নিজেদের যে ঐতিহ্য, সেগুলোকে কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। শুধুমাত্র তখনই আমরা একটা দেশের সামগ্রিক বা সমন্বিত যে উন্নয়ন, সে সমন্বিত উন্নয়নকে আমরা ধরে রাখতে পারবো বা সমন্বিত উন্নয়নকে আমরা ঘটাতে পারবো। যদি আমরা একটা দেশের সাংস্কৃতিক উন্নয়ন ব্যতীত শুধুমাত্র যে কোনো নির্দিষ্ট একটা কারণে বা নির্দিষ্ট একটা দিকে খেয়াল করে আমরা বাকি দিকগুলোকে ওভাবে নির্ণীত না করতে পারি, তাহলে যে কোনো একটা দিকের উন্নতি আমরা ঘটাতে পারি, কিন্তু আমরা সর্বোপরি যে সমন্বিত উন্নয়ন, সেই সমন্বিত উন্নয়নটা আমরা ঘটাতে পারবো না। সুতরাং সর্বোপরি সমন্বিত উন্নয়ন বলতে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা দেশের যে সংস্কৃতি বা যে সাংস্কৃতিক উন্নয়ন, সেই সাংস্কৃতিক উন্নয়নটাকেই কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সাংস্কৃতিক বলতে আমরা শুধুমাত্র একটা দেশের গান বাজনা বা একটা দেশের সংস্কৃতি বা একটা দেশের ঐতিহ্য বোঝাচ্ছি না, বরং মূল্যবোধ থেকে শুরু করে সবকিছু বোঝাচ্ছি। সুতরাং আমি বিশ্বাস করি একটা দেশের যে সাংস্কৃতিক উন্নয়ন, সেই সাংস্কৃতিক উন্নয়নটা ঘটাতে হলে, সাংস্কৃতিক উন্নয়নটা যদি আমরা ঘটাই, তাহলেই আমরা সেই দেশের একটা সমন্বিত উন্নয়ন কিন্তু আমরা ঘটাতে পারবো। অর্থাৎ আমাদের দল এর পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় বক্তা এবং দলনেতা আসবেন, তারা এটাকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে যাবেন। আমরা আশা করছি এই আমাদের যে এই সহায় এই এই যে বিষয়টি আছে, সেই বিষয়টি গ্রহণযোগ্যতা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ প্রথম বক্তা অমিতাভ রায় চৌধুরী। আমি অমিতাভকে দিয়েছি 65। অমিতাভ রায় চৌধুরী, আপনাকে ধন্যবাদ, বেশ ভালোই বলেছেন। আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়ের উপর আপনার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে 70 দিচ্ছি, 70। আপা 70 সুপ্রিয় সুধী, আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা মোনালিসা মন অনিবার্য কারণে সংযুক্ত হতে না পারায় আমি সভাপতি মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আফজাল হোসেনকে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তবে এক্ষেত্রে তিনি বক্তব্য উপস্থাপন করতে করার জন্য 3 মিনিট সময় পাবেন। আফজাল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আশা করি আমাকেও শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনি আপনার দলের প্রথম বক্তা যেহেতু আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি, আপনি তার পরিবর্তে প্রথম বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন। আপনার সময় বরাদ্দ রয়েছে 3 মিনিট। জি, আমি শুরু করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ প্রদান করার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। মাননীয় সভাপতি, আমি খুব দ্বিধায় ছিলাম যে আমার পক্ষ দলের প্রথম বক্তা যে বক্তব্যগুলো দিয়ে গেছেন, তা আমার কাছে মনে হচ্ছিল সে আমাদের দিকের বক্তব্যগুলো আসলে পেশ করছেন। তিনি বারবার বলে গেছেন যে সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি আরো কিছু জিনিস দরকার সমন্বিত উন্নয়নের জন্য, কিন্তু জিনিসগুলো আসলে কি সেগুলো তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যেতে পারেননি। আমি ব্যাখ্যা করে যাওয়া মাননীয় সভাপতি। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে সঙ্গত কারণে আমি আমার বিতর্কের বিষয়টি সংজ্ঞায়নে যাচ্ছি। সংস্কৃতি বলতে মাননীয় সভাপতি কি বুঝি আমরা অ্যাকচুয়ালি? তো তিনি বলে গেছেন যে জীবন মানের একটা জাতি বা গোষ্ঠী জীবন মানের ধারা। মানুষ, আমিও বলছি একটি জাতি বা গোষ্ঠী জীবন মানের ধারা, তাদের বিশ্বাস, তাদের প্রথা, তাদের ধর্ম, সঙ্গীত, খাদ্য ইত্যাদি আমরা যাই বলি, এগুলো সংস্কৃতি। মানুষ, সংস্কৃতির উন্নয়নটা আমরা কি বুঝি? সাংস্কৃতিক উন্নয়ন যখন এই সংস্কৃতিগুলোকে আমরা ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাব, তখনই আমরা বলবো সাংস্কৃতিক উন্নয়ন।
মানুষ সভাপতি খুব লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিতর্কের বিষয় রয়েছে, যেটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন ই প্রত্যয়। ই প্রত্যয় দিয়ে আমার পক্ষতল বোঝাচ্ছে যে একটি সমন্বিত উন্নয়নের জন্য একটি দেশের সমন্বিত উন্নয়নের জন্য শুধুমাত্র সাংস্কৃতিক উন্নয়নই প্রয়োজন। এই প্রত্যয় দিয়ে তারা এটা বোঝাচ্ছে মানুষ সভাপতি। মানুষ সভাপতি সমন্বিত উন্নয়ন বলতে কি বোঝায়, যেটি তিনি ব্যাখ্যা করে যেতে পারেননি। সমন্বিত উন্নয়ন, উন্নত একটি দেশ আমরা তখন বলবো ওই দেশটিকে যখন ওই দেশের কোনো দারিদ্র থাকবে না মাননীয় সভাপতি, ওই দেশের কোনো ক্ষুধা থাকবে না, ওই দেশ অর্থনৈতিক মুক্তিতে থাকবে, ওই দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকবে, ওই দেশের অবকাঠামোগত উন্নয়ন, ওই দেশের যোগাযোগ ব্যবস্থা, ওই দেশের সামরিক শক্তি সব দিক থেকে ভালো থাকবে এবং সাংস্কৃতিক উন্নয়ন হবে। সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যই থাকতে হবে মানুষের মধ্যে, কিন্তু মানুষের আমরা বলছি না সাংস্কৃতিক উন্নয়ন দরকার নেই, আমরা বলছি সাংস্কৃতিক উন্নয়ন দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমাদের শেকড়ের টানে, আমাদের যে বাঙালি জাতীয়তাবোধের কথা চিন্তা করি, যে বাংলার কথা চিন্তা করি, অবশ্যই সাংস্কৃতিক উন্নয়ন আমাদের দরকার আছে। কিন্তু সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি আমাদের যে নিয়ামকগুলো এতক্ষণ বললাম একটি দেশের সমন্বিত উন্নয়নের জন্য, ওইগুলো মাননীয় সভাপতি অবশ্যই দরকার। আমরা কেন সাংস্কৃতিক উন্নয়নকে এগুলোর পাশাপাশি রাখছি তার ব্যাখ্যা আমাদের পরবর্তীতে আসবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক সম্মেলন, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অনেক সংগঠন রয়েছে, কিন্তু মাননীয় সভাপতি একটি দেশের সমন্বিত উন্নয়নের জন্য ঠিক যেমন অনুকূল পরিবেশ দরকার, আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়ে সেগুলোকে জীবনমানের উপর প্রভাব ফেলানোর জন্য একটি অনুকূল পরিবেশ দরকার। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আমাদের বিচারক প্যানেলেও রয়েছেন সাংস্কৃতিক গুণী ব্যক্তিবর্গ, তারাও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সংস্কৃতিক উন্নত করার জন্য। কিন্তু সমন্বিত উন্নয়নের জন্য যে অনুকূল একটা পরিবেশ মাননীয় সভাপতি, অন্যান্য কাঠামোগত উন্নয়নগুলো সেগুলোকে মাননীয় সভাপতি আমাদের প্রয়োজন। সেই সাংস্কৃতিক উন্নয়নের জন্য সেই অনুকূল পরিবেশগুলোর পাশাপাশি আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, আমাদের দেশের জন্য যে অবশ্যম্ভাবী যে চিরাচরিত প্রয়োজনগুলো দরকার, জীবন মানের উন্নয়নের যেগুলো দরকার, সেগুলো অবশ্যই দরকার মাননীয় সভাপতি। ঠিক যখন সমন্বিত উন্নয়নের কথা চিন্তা করব, যখন আমাদের সেই বিষয়গুলো থাকবে, তখন আমাদের সাংস্কৃতিক উন্নয়নকে আমরা ব্যবহার করতে পারবো, তখন আমরা বলতে পারবো একটি দেশ সমন্বিতভাবে উন্নয়ন মাননীয় সভাপতি। বাকি বক্তব্য এবং আমাদের বাকি ব্যাখ্যা পরবর্তীতে আসবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ আফজাল হোসেন। আমি আফজালকে দিয়েছি 72। আমিও 72। আমি 75 দিচ্ছি। বিতর্ক ভালোভাবে কথা বলা ও যুক্তিবাদী হওয়ার বিদ্যা এবং একজন বিতার্কিক, একজন বাকশিল্পী। বিতর্কে এই পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা অমিতাভ রায়কে। অমিতাভ রায়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তবে আমি ক্যামেরাটা অন করার জন্য 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। জি, আপনি আপনার ক্যামেরাটি অন করে তারপর আপনার বক্তব্য উপস্থাপন করুন। আমি আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি। অমিতাভ রায় সময় চেয়েছেন ক্যামেরা অন করার জন্য। জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতিকে এবং অন্যান্য বিচারক মন্ডলীকে আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, এখানে একটা বিষয় স্পষ্ট যে আমাদের বিরোধী দলীয় যে নেতা ছিলেন বা আমাদের বিপক্ষে যিনি বক্তা ছিলেন, তিনি আমার বক্তব্যকে স্পষ্টভাবে বুঝতে পারেননি এবং তিনি আমার বক্তব্যকে বুঝতে না পেরে তিনি আমার পক্ষে কথা বলে গিয়েছেন, একটু ভিন্ন ধাঁচে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সর্বোপরি বক্তব্যের যে মূল ভাব, সেই মূল ভাব আমাদের পক্ষেই ছিল। প্রথমে তাকে বুঝতে হবে যে আমি সাংস্কৃতিক এই শব্দটার ব্যাখ্যা কিভাবে করেছি। তারা নিজেদের বিতর্কে তারা নিজেদের মন গড়া ভাবে যে সাংস্কৃতিক শব্দটার ব্যাখ্যা তারা চিন্তা করেছিল, ঠিক সেই চিন্তা করা শব্দের ব্যাখ্যা দিয়ে পুরো বিতর্কটা করে গিয়েছেন। কিন্তু আমরা যে ব্যাখ্যাটা করেছি সেই ব্যাখ্যাটা কিন্তু তারা বুঝতে পারেনি এবং আমাদের বিতর্ককে তিনি কোনোভাবেই আমাদের যে যুক্তি, সেই যুক্তির খণ্ডন তিনি করে যেতে পারেননি, যার কারণে এই বিতর্কটা তার কাছ থেকে যে আমরা যেটা আশা করেছি সেই আশার অনুরূপ বিতর্কটা আমরা পাইনি।
প্রথমত সংস্কৃতি বলতে আমি কি বুঝিয়েছিলাম? সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা খাদ্য থেকে শুরু করে, খাদ্যের নিশ্চিতকরণ থেকে শুরু করে মূল্যবোধ, সভ্যতা, জ্ঞান ও শিক্ষা, ভাষা, ঐতিহ্য, দক্ষতা ও কৌশল, প্রতিভা এবং ব্যবহার্য জিনিসপত্র। আমি স্পষ্টভাবে এই জিনিসগুলোর কথা বলে গিয়েছিলাম। অর্থাৎ একটা সাংস্কৃতিক উন্নয়ন তখনই ঘটবে যখন আমি একটি দেশের খাদ্যের নিশ্চয়তা দিতে পারবো, মূল্যবোধ তৈরি করতে পারবো, সেটা ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধ। তার পরবর্তীতে আমি আমাদের যে সভ্যতা, সেই সভ্যতাটাকে আমি নিশ্চিত করতে পারবো। আমি জ্ঞান এবং শিক্ষা নিশ্চিত করতে পারবো। আমাদের প্রত্যেক শিক্ষার হার থাকবে চোখে পড়ার মতো, এবং আমরা সেই শিক্ষার হারটাকে আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবো। অর্থাৎ আমি যে শিক্ষাটা শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে পেয়ে আসছি, সেই শিক্ষাটাকে যদি আমি কাজে লাগাতে পারি, সেই 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 জিনিসটুকু যাতে আমাদের থাকে, আমরা সেই ভাষার চর্চা এবং আমরা ঐতিহ্যকে ধরে রাখার কথা বলেছি। তারা সম্পূর্ণ বিতর্কতে সংস্কৃতি বলতে শুধুমাত্র এই ঐতিহ্যতেই আটকে গিয়েছিলেন, এবং বাকি যে পয়েন্টগুলো বা বাকি যে ক্ষেত্রগুলো আমি দেখিয়ে দিয়ে গেছি, সেখানে কিন্তু তারা আসলে বিতর্ক করতে পারেনি এবং তারা সেই জায়গাটাকে ধরতেও পারেনি। যার কারণে বাকি যে ক্ষেত্রগুলো আমি দেখিয়ে দিয়ে গেছি, সেই ক্ষেত্রগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। মাননীয় সভাপতি, তার পরবর্তীতে আসে দক্ষতা এবং কৌশল, তার পরবর্তীতে আসে প্রতিভা, এবং তার পরবর্তীতে আসে ব্যবহার্য জিনিসপত্র। তিনি তার কল্পনাকৃত যে তার যে লেখা ছিল, সেই লেখাতে বা সেই তার কল্পনায় তিনি যে কথাগুলো বলে গিয়েছেন, যে শুধুমাত্র সাংস্কৃতিক উন্নয়ন ঘটালে তো চলবে না, আমাদেরকে নিশ্চিত করতে হবে একটা ক্ষুধামুক্ত দেশ, আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের দেশের দারিদ্র্য যাতে না থাকে, আমাকে নিশ্চিত করতে হবে দেশের সমস্ত দিকে। কিন্তু মাননীয় সভাপতি, আমি যখন সেই সমস্ত দিকগুলোকে সংস্কৃতির শব্দটির ব্যাখ্যার এটি সংযুক্ত করে থাকি, তখন তিনি বিতর্কটি না শুনে তার মন গড়া বিতর্ক তিনি কেন করে গিয়েছেন, সেটা আসলে তিনিই ভালো জানেন। মাননীয় সভাপতি, আমরা যদি সংস্কৃতি কি, সেই সংস্কৃতি কি এটার ব্যাখ্যা আমরা বিভিন্ন আমাদের যে বরেণ্য লেখকবৃন্দ আছেন, এবং আমরা উইকিপিডিয়াতে যদি আমরা খুঁজি, তাহলে উইকিপিডিয়াতে আমরা পেয়ে যাব যে সংস্কৃতি যে শব্দটা, সেই শব্দটাকে আমি যখন ঐতিহ্যের ভিতরে আটকে ফেলবো, তখন সেই সংস্কৃতি শব্দটা কিন্তু আমরা একদম একটা সূক্ষ্ম স্থানে নিয়ে যাব। তার যে মর্যাদা, সে তার কিন্তু মর্যাদাটা হারাবে। সুতরাং তাদের বিতর্কে সংস্কৃতি তার মর্যাদা হারিয়েছে, তাদের বিতর্কে কিন্তু সংস্কৃতি তার যে সম্পূর্ণ তার সংজ্ঞা হারিয়েছে। শুধুমাত্র ঐতিহ্য বলতে আমরা যে সংস্কৃতিকে বুঝি, সেই সংস্কৃতিটা কিন্তু প্রকৃত সংস্কৃতি নয়। একটা দেশের সমন্বিত উন্নয়ন বলতে আমরা কি বুঝিয়েছি আর তারা কি বুঝিয়েছে? আমরা একটা দেশের সমন্বিত উন্নয়ন বলতে বুঝিয়েছি ঠিক যে অবস্থায় গেলে একটা দেশকে আমরা উন্নত দেশ বলতে পারি। সে উন্নত দেশ বলার জন্য আমাদের ঠিক যে সমস্ত দিকে নজর দিতে হবে, ঠিক সেই সমস্ত দিকগুলো কিন্তু আমি বুঝিয়েছি। আমার বক্তব্যের সময় 3 মিনিট থাকার কারণে আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করে দিয়ে যেতে পারিনি, কিন্তু আমি এখন সেটাকে ব্যাখ্যা করছি। সমন্বিত উন্নয়ন একটা দেশের উন্নয়নের যে সূচক, সেই উন্নয়নের সূচক বলতে আসলে উন্নয়নের সূচক কি কি থাকে? সেই উন্নয়নের সূচক থাকে একটা দেশের মানুষের তার হচ্ছে গিয়ে মাথাপিছু আয়, তার সেই দেশের অবকাঠামোগত উন্নয়ন, সেই দেশের মানুষের মূল্যবোধ। আমরা জানি যে গতকালকে এবং তার আগের 2 দিন ধরে আমাদের দেশে একটা অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি শুধুমাত্র দারিদ্র্যের উন্নয়ন ঘটাবেন, আপনি সেই দেশের হচ্ছে গিয়ে অবকাঠামোগত উন্নয়ন ঘটাবেন, কিন্তু এই সমস্ত অরাজকতা যখন দেশে ঘটে যাবে, তখন কিন্তু আপনাকে কেউ উন্নত দেশ বলবে না, বা আপনি নিজেদেরকে সমন্বিত উন্নত দেশ বলতে পারবেন না। সুতরাং সমস্ত দিক থেকে চিন্তা করতে হবে, একটা বৃহৎ পরিসরে চিন্তা করতে হবে, বাক্সের বাহিরে চিন্তা করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা দেশকে সমন্বিত উন্নত দেশের জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক সেখানে সে সংস্কৃতির সংজ্ঞাটা শুধুমাত্র ঐতিহ্য নয়, বরং খাদ্য নিশ্চিত, মানুষের 5টা যে অধিকার, সে 5টা অধিকার নিশ্চিত, মূল্যবোধ নিশ্চিত, সভ্যতা নিশ্চিত, শিক্ষা এবং সেই শিক্ষাকে কাজে লাগানোর মতো দক্ষতা নিশ্চিতকরণ সহ যে পয়েন্টগুলো আমি বলে গেছি, সবগুলোকে নিশ্চিত করতে হবে। তাহলে আমরা একটা দেশকে সমন্বিত উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অমিতাভ রায় চৌধুরী। আমি অমিতাভকে দিয়েছি 74। আমি দিলাম 77। 78, 78। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ আমানুল্লাহ সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে?
আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। শুরু করছি। 3, 2, 1। হাওয়া খেলে পেট ভরে না, পেট ভরানোর জন্য রীতিমতো খাদ্যের প্রয়োজন। খাদ্য হজম করার জন্য হাওয়ার প্রয়োজন, সে কথা অস্বীকার করছি না। তাই বলে কি প্রতিপক্ষ বন্ধুরা আপনারা হাওয়া খেয়েই পেট ভরাবেন আর বলবেন সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের একমাত্র চাবিকাঠি? যা আমরা মেনে নিতে পারছি না। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে, আমাদের আজকের বিতর্কের বিষয় সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের যদি আমরা কথাগুলো একটু একসাথে করি তাহলে আমরা যে দিকগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে তারা বলে যাচ্ছে যে সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে তারা আজকে আরো অন্যান্য উন্নয়ন করবে, যেমন মূল্যবোধের উন্নয়ন করবে, তারা তাদের ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, তারা তাদের শিক্ষাকে উন্নত করবে, আরো যা যা কথা বলে গেলেন মাননীয় সভাপতি। সেই সবগুলো বিষয় আসলে দুইটা জিনিস বুঝতে হবে, এক হচ্ছে বস্তুগত উন্নয়ন আর একটা হচ্ছে অবস্তুগত উন্নয়ন। তারা আজকে যেই কথাগুলো বলে গিয়েছেন সবগুলোই দেখা যাচ্ছে অবস্তুগত উন্নয়নের কথা বলে গিয়েছেন। তিনি আরো একটি কথা বলে গিয়েছেন যেটি হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন, কিন্তু আজকে তিনি এটি দেখিয়ে যাননি যে সাংস্কৃতিক উন্নয়নের ধারা কিভাবে দেশের অবকাঠামোগত উন্নয়নটি করবে। সেটি যেহেতু তিনি দেখিয়ে যেতে পারেননি, তাহলে আজকে তাদেরকে নতুন করে আরেকটি জিনিস বোঝানোর দায় আমার উপর এসে পড়েছে। সেটি হচ্ছে আজকে আমাদের বিতর্কের মধ্যে উন্নয়নের সাথে যে ই প্রত্যয়টি আছে, এই ই প্রত্যয় দ্বারা কিন্তু নিশ্চিত করছে যে সংস্কৃতিকে একমাত্র নিয়ামক হিসাবে বলা হয়েছে, যেখানে দেশের সমন্বিত উন্নয়নের জন্য সংস্কৃতি হচ্ছে একমাত্র নিয়ামক, যেটি ই প্রত্যয় দ্বারা জোর প্রদান করা হয়েছে। সেই জিনিসটি তারা আজকে বারবার এড়িয়ে আমাদের ক্ষেত্র বিশেষগুলোর মধ্যে আসার চেষ্টা করছে। সেগুলো হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়ন, দেশের দক্ষতা বৃদ্ধি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে কিছু নিয়ামকের কথা বলে গিয়েছেন, যেমন রাজনৈতিক সদিচ্ছার কথা বলে গিয়েছেন, দারিদ্রতা থাকবে না সেই কথা বলে গিয়েছেন, সামরিক শক্তির কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, আমি আবারও পুনরাবৃত্তি করছি, সামরিক শক্তির কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, যোগাযোগের কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, এখন ছোট করে যদি দুটি প্রশ্ন করতে চাই, আপনি আপনার সাংস্কৃতিক উন্নয়ন ধারা, সাংস্কৃতিক উন্নয়ন যখন আপনি নিশ্চিত করতে পারবেন, তখন একটি দেশের সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করে কিভাবে আপনি আপনার সামরিক শক্তি বৃদ্ধি করবেন, সেই উত্তরটা দয়া করে দিয়ে যাবেন। যদি না পারেন তাহলে আপনাদেরকে মানতে হবে যে এই যে আলাদা আলাদা ক্ষেত্রগুলো উন্নয়ন করতে হবে আপনাকে একটি দেশের সমন্বিত উন্নয়নের জন্য, সেই ক্ষেত্রে একটা দেশের সাংস্কৃতিক উন্নয়ন আমরা কোনোভাবেই বলছি না সেটির প্রয়োজন নেই। মনোযোগ দিয়ে শুনুন, যে আমরা বলছি সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে সেটা হাওয়ার মতো খাদ্য হজম করার জন্য, কিন্তু আমরা পেট ভরানোর জন্য শুধুমাত্র হাওয়া খেয়ে থাকবো না। মাননীয় সভাপতি, আজকে আমরা যেই জায়গাটাতে কথা বলছি সেটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন আমরা করব একটা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, কিন্তু দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। মাননীয় সভাপতি, সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে আমরা একটা গাড়ি চালাতে পারবো না, আমরা একটা রাস্তা বানাতে পারবো না। এই দেশের যে অবকাঠামোগত উন্নয়নগুলো আছে সেইগুলোকে ত্বরান্বিত করার জন্য যেই ব্যক্তি বিশেষের মানসিক যে বিষয়টা, মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনা, সেটাকে উন্নয়ন করার জন্য আমরা কি করব, আমরা সাংস্কৃতিক উন্নয়নটা ঘটাবো। কিন্তু দেশের সমন্বিত উন্নয়ন যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে সর্বোপরি দেশের যে, আমার দলের প্রথম বক্তা আরো বলে গিয়েছিলেন যে কূটনৈতিক যে সুসম্পর্ক, অর্থাৎ মাননীয় সভাপতি রাজনৈতিক যেই একটি দেশ অন্য আরেকটি দেশের সাথে যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে, সেই সম্পর্কটাকে সুন্দর রাখা এবং সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, এটিও কিন্তু একটি দেশের সমন্বিত উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। তাই মাননীয় সভাপতি, আমরা কিন্তু কোনোভাবে শুধুমাত্র সাংস্কৃতিক উন্নয়নকে একমাত্র নিয়ামক বা একমাত্র চাবিকাঠি বলতে পারবো না। এখন মাননীয় সভাপতি আসি, আমরা যদি দেখি যে আমাদের দেশের, মাননীয় সভাপতি একটা জিনিস চিন্তা করুন যে আপনি একটি দেশের নাগরিক, যে দেশের প্রত্যেকটি মানুষের মনস্তাত্ত্বিক ধারণা খুবই সুন্দর, মানুষ সাংস্কৃতিক ভাবে তারা অনেক উন্নত, তারা একটি জাতি হিসেবে সংস্কৃতিকে অনেক বেশি আগলে রাখে। কিন্তু মাননীয় সভাপতি, প্রক্ষান্তরে চিন্তা করুন, আপনার ওই দেশে যোগাযোগ ব্যবস্থা ভালো না, আপনার ওই দেশের রাস্তাঘাট ভালো না, আপনার ওই দেশ আধুনিক না। মাননীয় সভাপতি, চিন্তা করুন আপনার ওই দেশের সাথে অন্যান্য দেশের কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক ভালো না। মাননীয় সভাপতি, এখন মাননীয় সভাপতি আপনি চিন্তা করুন, এই সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র আপনার যে সাংস্কৃতিক উন্নয়ন রয়েছে দেশের মধ্যে, সেই উন্নয়ন দিয়ে আপনি আপনার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটি কিন্তু আজকে সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধের একটি জায়গা। মাননীয় সভাপতি, তাই আমরা বলছি সাংস্কৃতিক উন্নয়ন আমরা করব বটে, তবে কি হচ্ছে, সাংস্কৃতিক উন্নয়নটা করার সাথে সাথে আমরা যেই সকল অবস্তুগত উন্নয়ন রয়েছে সেগুলোকেও করব। মাননীয় সভাপতি, দেখুন আজকে আমাদের যদি আমাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াতে হয়, সেটি হচ্ছে দেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য। আমাদের সংস্কৃতি যত ভালোই হোক না মাননীয় সভাপতি, সেটি কিন্তু আমরা করতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদেরকে
করতে হবে, আমাদেরকে হচ্ছে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, সেই সুনির্দিষ্ট একটা কৌশল এনে আমাদেরকে সেই কাজটা করে ফেলতে হবে। কিন্তু মাননীয় সভাপতি, আজকে একটা জিনিস চিন্তা করুন, একটা সাংস্কৃতিক উন্নয়ন বা চেতনা, এটা আমাদের আজকে মনে পোষণ করি, এই মনস্তাত্ত্বিক যেই ধারণাটি রয়েছে, সেই ধারণা দিয়ে আজকে আমাদের যে অবস্তুগত উন্নয়ন রয়েছে, সেই উন্নয়নটি করতে আমরা আজকে কতটুকু সফল হব। এখন আমি একটা ছোট উদাহরণ দিয়ে যাই। ধরুন আজকে আমি একটি আন্দোলন করতে যাব, যেটা হচ্ছে আমার দেশের পোশাক রক্ষা করার জন্য, আমার দেশের ভাষা রক্ষা করার জন্য। সেই ভাষা রক্ষা করার জন্য আমাকে যেমন সাংস্কৃতিক উন্নয়নটা রয়েছে, আমাদের সাংস্কৃতিক চেতনা পেতে হবে, তেমনি আমাকে একটি সুন্দর পরিবেশ পেতে হবে সেই আমার বক্তব্যটি বা আন্দোলনটি প্রকাশ করার জন্য। সেই জন্য আজকে আমরা বলে যাচ্ছি, শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র সাংস্কৃতিক উন্নয়ন কখনোই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ যারা শুনছিলেন। অধ্যাপক অসীম, অসীম বিচ্ছিন্ন হয়েছেন। জনাব লিয়াকত চৌধুরী। হ্যাঁ, আমি ওকে দিলাম 74। 74 দিয়েছেন। লিনা আপা? আমি 73 দিচ্ছি। 73 লিনা আপা দিয়েছেন 73। অসীম, অধ্যাপক অসীম কত দিয়েছেন? আমান সরকার 77 দিয়েছেন অধ্যাপক অসীম। আমরা সঞ্চালকের কাছে যাই। এখন আমি পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান জয়কে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত সুধী এবং সকলকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, সেটি দ্বারা মূলত আমরা যে জিনিসটির দিকে দৃষ্টিপাত করতে পারি, সেটি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। সঙ্গত কারণে পক্ষে বলছি। মাননীয় সভাপতি, আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের বিপক্ষ দল যেভাবে করে আমাদের কথাগুলোই আমাদের হাতে হাত রেখে বলে যাচ্ছেন, তাতে আসলে মনে হচ্ছে বিতর্কটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আলোচনার মধ্যেই এগোচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তো হাওয়ার উদাহরণ দিতে গিয়ে হাওয়ায় হাতরে হাতরে আমাদের হাতের উপর হাত রেখে আমাদের চলার পথেই যেভাবে সঙ্গী হলেন, তাতে তো বলতে হয় যে আসো শুধু মোরা একই পথে চলি। মাননীয় সভাপতি, আজকে সংস্কৃতি অর্থটা কি বা সংস্কৃতির সংজ্ঞাটা কি বা সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, সেটি কিন্তু আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা খুবই স্পষ্ট করে বুঝিয়ে গিয়েছেন এবং বলে গিয়েছেন। তারপরেও এই মুহূর্তে এসে বা এই বিতর্কের এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে আমি যদি আরেকবার না বলি, তাহলে হয়তো আমাদের বিপক্ষ দলের জ্ঞান চক্ষু খুলবে না। মাননীয় সভাপতি, আমরা যদি একটু খেয়াল করি, সংস্কৃতি বলতে আমরা বুঝি মানুষের সৃষ্টিশীল সকল কাজ বা তার ধ্যান ধারণা, একটি জনগোষ্ঠীর বৈশিষ্ট্য, জ্ঞান, ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, সামাজিক আচার আচরণ, সঙ্গীত এবং শিল্পকলা ইত্যাদি বিষয়গুলোর সমন্বিত রূপে সংস্কৃতি। মাননীয় সভাপতি, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় জ্ঞানী গুণী, অনেক বড় বড় মহৎ লোকের কথা। মাননীয় স্পিকার, আমি কিন্তু মন থেকে বানিয়ে আমাদের বিপক্ষ দলের মতো চাটুকারি কোনো কথাই বলে যাচ্ছি না। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, এখন যে বিষয়টি সম্পর্কে আমি আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। উনি বস্তুগত এবং অবস্তুগত এই দুইটি বিষয়কে সমন্বিত করে গিয়েছেন এবং বারবার বস্তুগত এবং অবস্তুগত এই দুইটি বিষয়ের কথা বলে গিয়েছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যদি মাননীয় সভাপতি, আমরা যদি লেখক মোহাম্মদ শাহিন আলমের কথাগুলো বা তার যদি কিছু কালচার রিসার্চ পেপার গুলো পড়ি, তাহলে আমরা দেখতে পাই তিনি সংস্কৃতির বা সাংস্কৃতিক সম্পদ হিসেবে দুটি বিষয়কে আলোকপাত করেছেন। প্রথম বিষয়টি হচ্ছে বস্তুগত সম্পদ, দ্বিতীয় বিষয়টি হচ্ছে অবস্তুগত সম্পদ। মাননীয় সভাপতি, আমি আবার বলছি, এগুলো কিন্তু সংস্কৃতির অংশ বা সংস্কৃতির সম্পদ, এবং এই বস্তুগত অবস্তুগত বিষয়গুলোর উন্নয়ন বা সমন্বিত রূপই হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন।
মাননীয় সভাপতি, বস্তুগত উন্নয়নের মধ্যে বা বস্তুগত বিষয়গুলোর মধ্যে আমরা যে সকল জিনিস পাচ্ছি সেগুলো হচ্ছে একজন মানুষের ঘর বাড়ি, অবকাঠামোগত অবস্থা, পরিবহন ব্যবস্থা, তার দৈনিক নিরাপত্তা, তার দৈহিক অবস্থা, তার খাদ্যের পরিপূরক অবস্থা আছে কিনা, সেই সূচকটা কতটুকু নিশ্চিত সেটা। এছাড়া অস্থাবর বিষয়গুলো আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে যন্ত্রপাতি, হাতিয়ার, তৈজসপত্র, আসবাবপত্র, আরো অনেক কিছু। এরপরে আসি অবস্তুগত বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে ধ্যান ধারণা, শিক্ষা দীক্ষা, দক্ষতা, সঙ্গীত, ভাষা, রীতিনীতি, সামাজিক প্রতিষ্ঠান, মূল্যবোধ, আরো অনেক কিছু, প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে আরো অনেক কিছু। মাননীয় সভাপতি, আমরা কিন্তু জানি যে ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল মিলে যেভাবে মহাদেশ আর মহাসাগর গড়ে তোলে, ঠিক তেমনি একটি দেশের আমরা উন্নতির সূচক বুঝতে পারি সেই দেশের একজন মানুষ কি অবস্থায় আছে। মাননীয় সভাপতি, সেই দেশের একজন মানুষ যদি সুখী শান্তিতে দিনাতিপাত করতে পারে তাহলেই কিন্তু সেই দেশটা উন্নয়নের শীর্ষতে আছে। মাননীয় সভাপতি, এখন এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই বিষয়গুলো সবকিছুই কিন্তু ঘুরে ফিরে ওই সংস্কৃতিকে ইন্ডিকেট করছে বা ওই সংস্কৃতিকেই দেখাচ্ছে বা ওই সংস্কৃতিকে নিয়েই তৈরি হচ্ছে। মাননীয় সভাপতি, এই যে সংস্কৃতির সংজ্ঞা বলতে গিয়ে আমি বলেছি সংস্কৃতি হচ্ছে একজন মানুষের ধ্যান ধারণা, তা ওই কোনো একটা জনগোষ্ঠীর বৈশিষ্ট্য, জ্ঞান, ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, সামাজিক আচার আচরণ, সঙ্গীত, শিল্পকলা। কিন্তু এত কিছু বলার পরেও আমাদের বিপক্ষ দল কিন্তু এখনো পর্যন্ত সংস্কৃতি বা সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিষয়বস্তু বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন? তারা কি শুধুমাত্র বাউল গানকে বোঝাতে চাচ্ছেন, নাকি তারা শুধুমাত্র নাচ গানকে বোঝাতে যাচ্ছেন, না তারা মূলা, আলু, বেগুন এগুলাকে বোঝাতে যাচ্ছেন? তা কিন্তু স্পষ্ট করে একবারও বলে যাননি মাননীয় সভাপতি। আমি তাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, তারা যেন অন্তত এই জিনিসটুকু ক্লিয়ার করে যান যে তারা আসলে সংস্কৃতি বলতে কি বোঝাতে চাচ্ছেন। আমরা কিন্তু বারবার বলে গিয়েছি সংস্কৃতি বলতে আমরা বুঝতে পারছি যে একটি দেশের বা একটি জনগোষ্ঠীর বৈশিষ্ট্য এবং জ্ঞান, এই বৈশিষ্ট্য জ্ঞানের মধ্যে তাদের সামরিক বাহিনীর কথা বারবার যে আসছে না, এটা কিন্তু মানুষের সংস্কৃতির একটা অংশ বা বস্তুগত সাংস্কৃতিক সম্পদেরই একটা অংশ, যেখানে হাতিয়ার, তৈজসপত্র এবং আমরা অনেক কলা কৌশলগত বিষয় সম্পর্কে জেনে এসেছি। আমি কিছুক্ষণ আগে বলেছি এই বিষয়গুলো সমন্বিত রূপকে যখন আমরা সংস্কৃতি বলছি, তাহলে একটা দেশকে উন্নত করার জন্য তো আমাকে সর্বপ্রথম সংস্কৃতির গোড়াতেই হাত দিতে হবে মাননীয় সভাপতি। আর সংস্কৃতির গোড়াটা কোথায়? সংস্কৃতির গোড়াটা হচ্ছে মানুষের জীবনযাপনের চালিকা শক্তিকে উন্নত করা। এবং এই চালিকা শক্তি কিভাবে উন্নত হবে? অবশ্যই এই চালিকা শক্তি উন্নত হবে না যে বাউলের হাতে এক তারার বদলে ব্যান্ড ধরিয়ে দিয়ে। আমরা তো এই জিনিসকে বলিনি মাননীয় সভাপতি, আমরা তো বলেছি যে সংস্কৃতি মূলত হচ্ছে একটা মানুষের সুন্দর ঘর থাকবে, বসবাসের মতো অবকাঠামো থাকবে, তার পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে এবং সে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। আশা করি আমার বক্তব্য থেকে সংস্কৃতি বা সাংস্কৃতিক উন্নয়নটা কি তা বোঝা গিয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মোহাম্মদ মেহেদী হাসান জয়। আমি মেহেদী হাসান জয়কে দিয়েছি 75। আমি 75। আমি ওকে দিচ্ছি 79। বিতর্ক পরম সহিষ্ণুতা ও নিজের বিশ্বাসকে পরীক্ষা নিরীক্ষা করতে শেখায়। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আজকের প্রতিযোগিতার শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ আফজাল হোসেনকে আমি আহ্বান জানাচ্ছি বিষয়ের বিপক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য। যে আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ। জি, আমি শুরু করছি। 3, 2, 1। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, এতক্ষণ ধরে আমার পক্ষ দলের বক্তব্য শুনছিলাম এবং ভাবছিলাম যে আসলে আজকে যে বিষয়টা নিয়ে বিতর্ক করতে এসেছি আমি কি সেই বিষয়ে বিতর্ক করছি কিনা। বিতর্কের বিষয়টা হচ্ছে যে সমন্বিত উন্নয়নটা আসলে সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে ঘটানো যাবে কি যাবে না। তারা বলছে যে হ্যাঁ, সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে একটি দেশের সমন্বিত উন্নয়ন ঘটবে। আমরা দেখিয়ে দিয়ে যাব যে সাংস্কৃতিক উন্নয়ন দিয়েই একমাত্র না, সাংস্কৃতিক উন্নয়ন সহকারে অন্যান্য নিয়ামকগুলো দরকার। কিন্তু তারা তিনজনই যেভাবে সংস্কৃতির যে সংজ্ঞাটা এটাকে বোঝানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন, আমি আসলেই হতবাক। আমরা তাদের সংজ্ঞার বাইরে তো যাইনি, বরঞ্চ
আমরা খুব সুস্পষ্টভাবে সংস্কৃতির সামান্য সংজ্ঞাটুকু দিয়ে গিয়েছিলাম, ঠিক যেমনটা তাদের প্রথম বক্তাও দিয়েছিলেন। এখানে জটিল কিছু নেই মাননীয় সভাপতি। আজকের বিতর্কে আসলে জটিল কোনো বিতর্ক না, খুব সুস্পষ্ট এবং খুব সহজ সরল একটি বিতর্ক। মাননীয় সভাপতি, সাংস্কৃতিক উন্নয়নটা কি এটা আমরা দেখিয়েছি, সংস্কৃতি এবং সাংস্কৃতিক উন্নয়ন, এবং এই সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে আমাদের একটি দেশের সমন্বিত উন্নয়ন সম্ভব কিনা তা দেখানো হচ্ছে বিতর্ক। এখন তারা দেখিয়ে দিয়ে যাবে বা তাদের দেখানো উচিত ছিল যে একটি দেশের সামগ্রিক উন্নয়ন বা সমন্বিত উন্নয়ন কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে হবে, কিন্তু সেটা তারা না দেখিয়ে বারবার আমাদের কথা আমরা কোনটা বলেছি কোনটা বলিনি, হয়তো তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারেনি, তাই হয়তো ভুল বলে গিয়েছেন। কিন্তু মাননীয় সভাপতি, আমি তাদের বক্তব্যের কিছু ভুল তথ্যগুলো এবং তাদের ভুল ধারণাগুলো একটু ভেঙে দিয়ে চাই মাননীয় সভাপতি। একটু লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তাদের দ্বিতীয় বক্তা বলেছিলেন যে সভ্যতা সভ্যতা সভ্যতা। মাননীয় সভাপতি, যদি সভ্যতা নিয়ে চিন্তা করেন, সংস্কৃতি সভ্যতা নিয়ে চিন্তা করেন, একটু গ্রিসের কথা চিন্তা করেন। আমরা যখন সভ্যতা এবং সংস্কৃতির কথা চিন্তা করি তখন সর্বপ্রথমে গ্রিক জাতির নামটা আসবে। যদি সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে একটি জাতি এবং একটি দেশ উন্নতির শিখরে চলে যেত মাননীয় সভাপতি শুধুমাত্র সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে, তাহলে আজকে চায়না, ইউএসএ, রাশিয়া কিন্তু বিশ্বের পরাশক্তি হতো না, এই গ্রিক কিন্তু বিশ্বের পরাশক্তির জায়গায় নাম ওঠাতো মাননীয় সভাপতি। একটু লক্ষ্য করুন, সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে যদি আপনি একটি দেশের সমন্বিত উন্নয়নের কথা চিন্তা করেন, মানবতার কথা চিন্তা করেন, তাহলে আপনি একটু লক্ষ্য করুন আফগানিস্তানের দিকে, একটু লক্ষ্য করুন সিরিয়ার দিকে, একটু লক্ষ্য করুন ইয়েমেনের দিকে। ওইখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নাই, বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, রাস্তায় পড়ে আছে। ওদের দেশের যে একটা ভঙ্গুর অবস্থা, কি অস্থিতিশীল পরিস্থিতি, আজকে কি আপনাদের সংস্কৃতি তাদের কোনো সহযোগিতা করতে পারছে, তাদের দেশের কি উন্নতি ঘটাতে পারছে? মানুষ তাদের সংস্কৃতি নেই তা কিন্তু বলছি না, তাদের অবশ্যই সংস্কৃতি আছে, তাদের সংস্কৃতি খুব সমৃদ্ধ মানুষ হতে, কিন্তু আজকে আফসোস তারা সেই সংস্কৃতি ব্যবহার করার সুযোগই পাচ্ছে না, তাদের সংস্কৃতি ফুটিয়ে তোলার দেখানোর সুযোগই পাচ্ছে না। কেন? আমরা যে ব্যাপারগুলো বলে গেছি, আমরা যে উন্নতির নিয়মগুলো বলে গেছি মানুষ সভাপতি, যে পারিপার্শ্বিক যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু নাই। আজকে সেইগুলো না থাকার কারণে আজকে দেশের ওই অবস্থা, ওই অবস্থাগুলো যদি না হতো, সব অবকাঠামোগত উন্নয়ন, দেশের স্বাভাবিক পরিস্থিতি যদি থাকতো, ওই দেশগুলো যদি স্বাভাবিক সুস্থ অনুকূল পরিবেশে থাকতো, মানুষ যদি ঠিক তখন তারা নিজের সংস্কৃতি নিয়ে চিন্তা করতে পারতো, তারা নিজের সংস্কৃতিগুলো ব্যবহার করতে পারতো, অন্যান্য দেশের সাথে পারস্পরিক সহযোগিতায় যেতে পারতো, সংস্কৃতি নিয়ে তারা এগিয়ে যেতে পারতো। তার মানে মানুষ আমরা কি বুঝলাম? সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যই দরকার আছে, ওটা একটা আবেগের জায়গা আমরা ভাবি, কিন্তু আমাদের সংস্কৃতি তখন কাজে লাগবে যখন আমাদের দেশটা, আমাদের জাতিটা আসলে একটি পরিস্থিতি, এমন পরিস্থিতি আছে যেখানে আমাদের সাংস্কৃতিক উন্নয়ন গুলো ঘটানোর মতো আমরা কাজ করতে পারবো, আমাদের সংস্কৃতি গুলো ফুটিয়ে তুলতে পারবো, আমরা মনে প্রাণে চেতনা ধারণ করতে পারবো, কিন্তু সেই পরিস্থিতি গুলো দরকার। এবার আসি মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলেছেন কুমিল্লার অরাজকতার কথা, একটু লক্ষ্য করুন মাননীয় সভাপতি, যদি সামান্য বলছি না, একটি ভালো একটা অরাজকতাই হোক, খুব প্রচারমুখ একটি অরাজকতা হোক, এই অরাজকতার কারণে যদি একটি দেশের উন্নয়ন নিয়ে আপনি প্রশ্ন তোলেন, তাহলে আমেরিকার কথা চিন্তা করেন, আপনি নেদারল্যান্ডের কথা চিন্তা করেন, ওইখানে কোরআন শরীফ পড়ায় নাই মাননীয় সভাপতি, এখন তারা কি আমাদের থেকে অনুন্নত? অবশ্যই না। অরাজকতা প্রতিটা দেশেই আছে, সেটার সাথে আপনি উন্নতির কথা তাল মিলাতে পারবেন না। আপনি আমেরিকার কথা চিন্তা করেন, কালোদেরকে মেরে ফেলেছে, তাদেরকে ওইখানে খুব অবজ্ঞা করা হয়, তাদের বিভিন্ন অরাজকতা আছে, কিন্তু তার জন্য কিন্তু আপনি সমন্বিত উন্নতির কথা চিন্তা করতে পারেন না মাননীয় সভাপতি। যদি একটু করোনার দিকে লক্ষ্য করুন, আমি পরিস্থিতি নিয়ে কথা বলছি মানুষের মধ্যে, আগের ব্যাখ্যা তো আমরা দিয়েছি। করোনা পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি বিশ্বের হয়েছে যেখানে মানুষ মারা যাচ্ছিল বায়বীয় একটা ভাইরাসের কারণে, ঠিক নাই যে আসলে তারা কিভাবে দিন যাপন করবে, অর্থনৈতিক ব্যবস্থা সব দেশে ভেঙে গেছে, ঠিক তখন আপনার সংস্কৃতি কি করবে মানুষ সভাপতি? আপনার সংস্কৃতি তো সারা একটা দেশ সুস্থ থাকলে, সব ঠিক থাকলে আপনার সংস্কৃতি নিয়ে চিন্তা করবেন। আপনার ওই টাইমে করোনা কি করেছে? আপনার প্রযুক্তি ব্যবহার করেছে, প্রযুক্তি দিয়ে শিক্ষা খাতটা চালিয়ে নিয়ে গেছে, স্বাস্থ্য খাতের কথা চিন্তা করেন, এগুলো ইমপ্রুভমেন্ট দরকার, কিন্তু ওই মুহূর্তে আপনার সাংস্কৃতিক উন্নয়ন না। তার মানে আমার প্রথম বক্তব্য সময় আমি যা বলেছিলাম যে আপনার সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যই দরকার আছে, আমি মনে বিশ্বাস করি এবং চেতনা ধারণ করি আমার সাংস্কৃতিক উন্নয়ন ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয়, কিন্তু একমাত্র সাংস্কৃতিক উন্নয়ন নয়, বিতর্ক হচ্ছে এই জায়গায়। আপনার বিতর্ক বাইরে গিয়ে বিতর্ক হবে না, বিতর্কের খাতিরে বিতর্ক না করে একটু চিন্তা করে যুক্তি দিয়ে চিন্তা করুন যে আমরা সাংস্কৃতিক উন্নয়নটা আসলে আসলভাবে আমরা কি ব্যবহার করবো কিনা এবং কিভাবে করবো মাননীয় সভাপতি। অতএব সাংস্কৃতিক উন্নয়নের একমাত্র দেশে একটা জাতির উন্নয়নের চাবিকাঠি হতে পারে না, আমার অন্যান্য উন্নয়নের পাশাপাশি আমার সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যই দরকার। তখন ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আফজাল হোসেন। আমি আফজালকে দিয়েছি ৭৯। আমি দিচ্ছি 73।
আমি ৭৮, 78। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। চমৎকার ও তথ্যবহুল বিতর্ক এতক্ষণ আমরা উপভোগ করলাম। সুপ্রিয় সুধী, গত ২৮শে আগস্ট থেকে শুরু হয়েছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা। আজ অষ্টম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে শেষ হবে বিতর্কটির বাছাই পর্ব। আগামী ৬ নভেম্বর ২০২১ শনিবার বিকাল ৩টায় বাছাই পর্বের বিজয়ী ৮টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে মূল পর্ব। আপনাদের সবাইকে মূল পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের বক্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা। ধন্যবাদ সঞ্চালক শাহানা আক্তার শিলা। আজকের এই মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বন্ধুবর প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক জনাব লিয়াকত চৌধুরী, জনাব রেজিনা ওয়ালি লিনা, সুপ্রিয় বিতর্কিক বৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয়টি এতক্ষণ আমাদেরকে মাতিয়ে রেখেছিল। আসলে অনেক কথা বলার আছে। সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি। অনেকগুলো শব্দ আছে এখানে, সাংস্কৃতিক উন্নয়ন, সমন্বিত উন্নয়ন। সাংস্কৃতিক উন্নয়নটা আসলে কি? আমরা যদি বলি যে আসলে সংস্কৃতির সাথে মূল্যবোধের একটা সম্পর্ক আছে। আমি একটা উদাহরণ দিই। 1917 সালে রাশিয়ায় অক্টোবর বিপ্লব সম্পন্ন হয়েছিল। সেই অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে সেই দেশে ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না, বিনা চিকিৎসায় লোকজনের মৃত্যু ছিল না, পতিতাবৃত্তি ছিল না। কিন্তু সেই ব্যবস্থা টিকলো না। কেন টিকলো না? এই জন্য যে সেই ব্যবস্থাটি টিকিয়ে রাখার জন্য যে একটি মনোজাগতিক পরিবর্তন দরকার ছিল, সেই মনোজাগতিক পরিবর্তনটা হয়নি। নিজের ভেতরের লোককে দূর করবার জন্য যে একটি চর্চা দরকার ছিল, ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপরতা থেকে মুক্ত হবার জন্য যে একটি চর্চা দরকার ছিল, সেটি হয়নি। এবং সেই হওয়ার জন্য দরকার ছিল একটি সাংস্কৃতিক বিপ্লব, সংস্কৃতির সাধন। আমরা যদি বলি যে হ্যাঁ, একটি দেশের উন্নয়ন হলো, কিন্তু সেটি সমন্বিত উন্নয়ন কিনা বা সেই সমন্বিত উন্নয়নটি টিকবে কিনা, সেটা নির্ভর করে সে দেশের জনগোষ্ঠীর মানসিকতার উপর। এবং সেই মানসিকতা সৃষ্টির জন্যই দরকার হলো সাংস্কৃতিক উন্নয়ন। এবং আমরা বিতর্ক করেছি, আমরা নাম্বার দিয়েছি, কিন্তু এটা আমাদের স্বীকার করতেই হবে যে আসলে সাংস্কৃতিক উন্নয়ন ছাড়া, আমাদের মূল্যবোধের পরিবর্তন ছাড়া, আমাদের সাধনা ছাড়া আসলে একটি দেশের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা যায় না। তবে হ্যাঁ, তবে কি কেবল সাংস্কৃতিক উন্নয়নই একটি দেশের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করবে? না, সেটিও ঠিক নয়। সেই কথাগুলো আমাদের বিতার্কিক বৃন্দ বলেছেন। আমরা এই বিতর্কের মধ্য দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই, বিতর্কের মধ্য দিয়ে আমরা একটা বোধের ক্ষেত্র তৈরি করতে চাই এবং সত্যি সত্যি সাংস্কৃতিক উন্নয়ন যাতে ঘটে সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই, সেই ক্ষেত্র আমরা তৈরি করতে চাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবে। বিভাকর, আমাদের এই অনুষ্ঠানের সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, রেজিনা ওয়ালি লিনা, বিতার্কিক বৃন্দ এবং যারা শুনছেন এবং সঞ্চালক, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি বলবো, আমার কাছে এই বিতর্ক শুনতে শুনতে কখনো কখনো রোম দাঁড়িয়ে গেছে। এই কারণের জন্য কিছু স্পর্শকাতর কথা এখানে বিতার্কিক বৃন্দ বলেছেন এবং বলেছেন চ্যালেঞ্জিং ভাবে, মানে পাল্টি কথাবার্তা হয়েছে। হওয়ার ভিতর দিয়ে আমরা পক্ষে বিপক্ষে গেছি, আমরা সমৃদ্ধ হচ্ছি, আমরা বলা যেতে পারে আলোড়িত হচ্ছি এবং জ্ঞান নিচ্ছি। এর ভিতর থেকে হয়তো আমার কথা বলা শুরু হয়েছে। বন্ধুগণ, অসীম বিভাগর
কালচারাল রেভলিউশনের কথা বলছিলেন, রাশিয়ার কথা। সত্যি সত্যি একটি কালচারাল রেভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লব রাশিয়ার জন্য খুব দরকার ছিল, কিন্তু এটাই আসলে শেষ পর্যন্ত টিকে রাখতে পারলো কি পারলো না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। চীনও এই কালচারাল বিপ্লবটাকে গ্রহণ করেছিল তাদের প্রয়োজনের জন্যই, অর্থাৎ কালচারাল বিপ্লবটা যে অনিবার্য একটি বিষয় এবং এটা যে আসলে খুব দরকার হয়ে পড়ে, এই দুটো দেশের কথা উল্লেখ আমি করছি এবং একটি দেশের কথা উল্লেখ করেছেন অসীম বিভাকর, অধ্যাপক অসীম বিভাকর, তাকে আবারও আমি ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যদি সত্যি সত্যি আমরা উন্নয়নের কথা বলি তাহলে এটা প্রচলিত উন্নয়নের কথা বলা হয়ে যায়। প্রচলিত উন্নয়ন মানে হলো সবসময় আমরা লক্ষ্য করি রাস্তাঘাট কেমন করে তৈরি হলো, আমাদের মাথা পিছু আয় বাড়লো কিনা, অমুক বাড়লো কিনা, তমক বাড়লো কিনা, এটার উপরে নির্ভর করে। কিন্তু ব্যক্তিগতভাবে ধরুন যদি একটি রাস্তাঘাটের কথা বলি, যেটা একটা সংস্কৃতি নয় বা কেউ ওটা স্বীকারও করছেন না, কিন্তু আমি বলবো এটা এটা একটি সংস্কৃতি। আমাদের চিন্তার ভিতর থেকে মানুষ যা করে সেটাই সংস্কৃতি। আসলে রাস্তাকে যদি আমরা শুধু রাস্তা দেখি, আমরা যদি একটা মানুষকে মানুষ হিসেবে দেখি, আমরা শুধু বিল্ডিংকে বিল্ডিং হিসেবে দেখি, তা কখনোই কোনোদিনও এই জায়গা থেকে সংস্কৃতি আসবে না। সংস্কৃতি আসবে একটা মেটাফিজিক্যাল দিক থাকতে হবে, অর্থাৎ সংস্কৃতি একটি চিহ্ন তৈরি করতে পারে, সংস্কৃতি আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারে, সংস্কৃতি আমাদের একটা মনোজগতে নিয়ে যেতে পারে, সংস্কৃতি আমাদেরকে উন্নয়ন করে নিয়ে যেতে পারে। উন্নয়ন মানে হচ্ছে উপরে তোলা, অর্থাৎ আমি যা বস্তু দেখছি তার ভিতর দিয়ে আমার কিছু উপকার হচ্ছে কিনা, আমি যে বস্তু দেখছি তা আমাকে উত্তোলিত করতে পারছে কিনা, দুই দিক থেকেই উত্তোলিত করতে পারছে কিনা। উন্নয়নের মূল মানেটা হচ্ছে আসলে তাই। নিঃশব্দটি দ্বারা উন্নয়ন মানে সম্পন্ন হয়েছে। নিঃশব্দটি হচ্ছে যা উপরে তোলা যায়, যা আমাকে উন্নত করে, যা আমাকে প্রক্ষেপণ করে উপরের দিকে, তাই জায়গাটা তাই আসলে। তাহলে বলবো আমি যে সংস্কৃতি এবং অবকাঠামো, বস্তু এবং যা কিছু ভাবি সব মিলিয়ে আমরা সংস্কৃতির ভিতর দিয়ে আছি। সংস্কৃতি না থাকলে আমাদের হয় না। সংস্কৃতি সবসময় আমাদের একটা মূল্যবোধ তৈরি করছে, একটা ভ্যালুজ নির্মাণ করছে আমাদেরকে। যে ভ্যালুজ নির্মাণ যদি না হয়ে থাকে তাহলে বলবে সেটা কখনোই উন্নয়ন হতে পারে না। বার্ট্রান্ড রাসেল খুব দুঃখ করে বলেছিলেন যে এই ম্যাটেরিয়াল পজেশন আসলে কোনো সভ্যতা নয়, কোনো সংস্কৃতি নয়। অমর্ত্য সেন বারবার বলেছেন যেখানে মানুষ নাই সেখানে কি কোনো আসলে সংস্কৃতি উন্নয়নটা করবে, কি করে সেটাকে আমরা উন্নয়ন বলবো? মানুষই থাকে না, শুধু রাস্তাঘাট নির্মাণ করতে যে, অন্য কিছু নির্মাণ করতে যে শুধু আমরা গাছ কেটে ফেলি, মানুষের দুঃখ কষ্ট দেই, মানুষের জায়গাতে করতে পারি, সেই জায়গাতে হবে না। মানুষের ভ্যালুজ নির্মাণ করতে হবে, মানুষের ভ্যালুজ এবং ভ্যালুজ মূল্যবোধ আমাদেরকে নির্মাণ করতে হবে, তা না হলে কোনো কিছুই টিকবে না। আপনার বিশাল বিশাল টাকা মানে হাই রাইজ বিল্ডিং উঠবে, কিন্তু আপনি উন্নত শিখরে যাবেন না। সংস্কৃতি মূলত এই শব্দটি এসেছে আসলে কালতুরা শব্দ থেকে এসেছে। কালতুরা মানে কর্ষণ, কর্ষণের জায়গা থেকে। কিন্তু আমরা যে সংস্কৃতি শব্দটা নিয়ে বলেছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার পক্ষপাতিত্ব করেছিলেন, সেটা আসলে একটা সৃজনশীলতার ভিতর থেকে আসে। সেটাকে আমরা বলি ওই যে কর্ষণ, কালতুরা, সেটা আসলে কৃষ্টি সঙ্গে ভালো মিলে যায় বলে মনে করি। তাহলে ওই জায়গাতে আসে আমরা নিজেদের কিভাবে কর্ষণ করছি, কিভাবে মার্জিত করছি, কিভাবে আমরা উন্নত করছি, সেই জায়গা থেকে যদি না থাকে তাহলে তো মানুষ হিউম্যান হবে না, মানুষ একটা সাব হিউম্যান হয়ে যাবে। মানুষ সাব হিউম্যান হয়ে গেলে কখনো কোনোদিন কোনো কিছু হয় না। একমাত্র পুঁজিবাদী মানুষকে সাব হিউম্যানাইজ করে ফেলে। সেই জায়গা থেকে যদি আমাদের কালচারাল উন্নতি না থাকে, নতুন রেভলিউশনারি কালচার যদি না আসে, যদি বৈপ্লবিক কালচারটা না আসে, যদি আসলে আমাদের র্যাডিক্যাল একটা যদি এস্থেটিক বা নান্দনিক বোধ না আসে, তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। ওই বস্তুগত দিয়ে আমাদেরকে আসলে আসবে না। একটি সমন্বিত জায়গা আমাদের থাকতে হবে, কালচারকে একটি সমন্বিত জায়গা থেকে দেখতে হবে, তাহলেই উন্নতি হবে। মানুষের জন্য সবকিছু হচ্ছে, মানুষই একমাত্র সবচেয়ে বড় কথা, মানুষই সবার ঊর্ধ্বে। এইটা যদি আমরা মনে না করি তাহলে সব জায়গা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, সবকিছু বন্দুকের নলে হবে, সবকিছু অন্য কিছুর নলে হবে। আসলে মানুষ পড়ে থাকবে অন্য জায়গাতে, বন্দুকের নলের ভিতরে আমাদের ফুল ফোটাতে হবে। সেইটাই হলো বড় জায়গা। সেই সংস্কৃতি যদি আমরা সমন্বিতভাবে না তৈরি করতে পারি, যদি আমরা সমন্বিত উন্নতির জায়গাতে না যেতে পারি, যদি একটি মূল্যবোধ তৈরি করতে না পারি আমরা সামগ্রিকভাবে, তাহলে সেই উন্নয়ন আসলে আমাদের কোনো কাজেই লাগবে না। বার্ট্রান্ড রাসেল ঠিক সেই কথাটা বলেছিলেন এবং অমর্ত্য সেন ঠিক সেই কথাটা বলেছিলেন, এবং বলেছিলেন আমাদের লালন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা।
আরে এই মানব জমিনের জন্যই তো আমাদের সবকিছু। মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই রাস্তা যদি আসলে তাকে গতিমান না করে তোলে, এই রাস্তা যদি তাকে কণ্ঠিত করে তোলে, এই রাস্তা দিয়ে যদি আমাদের আসলে মালামাল চলে যায়, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করে, তাহলে কি করে হবে? এই ব্রিটিশ আমলে রেল লাইন নির্মাণ করেছিলেন। একটি ছবি দেখেছিলাম, ব্রিটিশ আমলে বারবার বলেছিল এই রেল লাইন নির্মাণের জন্য অনেক অনেক দুঃখ কষ্ট, অনেক ভোগ সহ্য করতে হয়েছে, কালচারের অনেক অবনতি হয়েছে আমাদের এই রেল লাইন নির্মাণ করার জন্য। আমরা হেসেছি যে খুব ভালো কিছু বোধহয় ব্রিটিশ আমল করেছে আমাদের কলোনি, কিন্তু আসলে তা নয়। আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে শূন্য করে দেওয়ার জন্য, আমাদেরকে নিশ্চীকরণ করে দেওয়ার জন্য আমাদের এইগুলো করা হয়েছে। তাই সমন্বিত উন্নয়ন করতে গেলে সংস্কৃতি আমাদের লাগবেই, এবং সবকিছু মিলেই হচ্ছে আমাদের সংস্কৃতি। এভাবে চিন্তা না করলে আমাদের ভাষা টেকে না। ভাষা মানেই হচ্ছে সংস্কৃতি, ভাষা মানেই হচ্ছে একটি চিহ্ন এবং প্রতীক নির্মাণ করে। এই প্রতীক হচ্ছে আমাদের কালচার। ধন্যবাদ। মাননীয় সভাপতি শ্রদ্ধেয় লিয়াকত চৌধুরী এবং অসীম বিভাকর, সঞ্চালক শিলা আর বিতার্কিক বন্ধুরা, লিয়াকত ভাই যেটা বললেন, আমি ভাই বলেই বলছি, উনি গুরুজন, এবং যে ব্যাখ্যার ভেতর দিয়ে অসীম শুরু করলেন এবং লিয়াকত ভাই যেখানে নিয়ে গেলেন, সেগুলোর সাথে আমি বিতার্কিকদের মতামতের প্রতিও শ্রদ্ধা রেখে সামান্য কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন শিশু থাকি, মানে আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের দু ধরনের নির্মাণ হয়। প্রথমে আমরা হামাগুড়ি দিই, তারপর হাঁটতে শিখি, তারপর দৌড়াতে শিখি, লম্বা হই এবং নির্দিষ্ট একটি মাপের পর আর বেড়ে উঠতে পারি না। পাশাপাশি আমাদের আরেক ধরনের চলমানতা চলে, সেটি হচ্ছে আমরা কথা বলতে শিখি, খেলতে শিখি, লেখাপড়া বা সৃজনশীল কাজ শিখি, এবং জীবনটা যাপন করবার জন্য, জীবিকার জন্য উপার্জনক্ষম হয়ে উঠি। এই দুইটি প্রবাহকে মানবিক রাখবার জন্য সভ্যতার শুরু থেকে এ পর্যন্ত মানুষ মনুষ্যত্ব নামে একটি দর্শন আবিষ্কার করেছে। সেই মনুষ্যত্ব দর্শনটি আসলে মানুষের মূল্যবোধ। প্রাণীর সাথে এই মানব প্রাণীর পার্থক্য এখানে। সেই জায়গাটি সভ্যতার শুরু থেকে নানা সভ্যতার শিরোনামে পৃথিবীতে সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়েছে, কিন্তু ইতিহাস ঐতিহ্য রেখে গিয়েছে। সেই ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় রাষ্ট্র কাঠামোতে, ভৌগোলিক অবস্থানে যে মানুষরা থাকে, সেই মানুষদের একটা শেকড় থাকে। সেই শেকড়টা রস শুষে নেবার জন্য পাতা দিয়ে সূর্যের আলো সংশ্লেষের মধ্যে দিয়ে জীবন বাঁচানোর জন্য কিছু উপাদেয় উপকরণ তৈরি করে। সেটি আমাদের সংস্কৃতি, সেটি আমাদের মাটির সাথে মিশে আমাদের জীবিকা এবং জীবনকে মানবিক মূল্যবোধের দিকে ধাবিত করে। অবকাঠামোগত উন্নতি হয়তো দরকার, না হয় কিভাবে জীবন এত সহজ হলো। আমরা মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে একসঙ্গে এই প্রযুক্তির মাধ্যমে যুক্ত করতে পারছি বা হতে পারছি। এই প্রযুক্তির আবিষ্কার সে তো এই মানব মস্তিষ্ক থেকে হয়েছে, এই জৈবিক কম্পিউটার সেটি জন্ম দিয়েছে। তো সেটি সম্ভব হয়েছিল কি কারণে? এই সভ্যতার শুরু থেকে সৃজনশীল কাজে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মানবিক দর্শন যে চিহ্নগুলো রেখে গিয়েছে, সেগুলির বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ এগুলো আবিষ্কার করেছে মানুষের কল্যাণে, রোবট হয়ে যাবার জন্য নয়। মানুষ যাতে রোবট হয়ে না যায় সেই জন্য তার ভৌগোলিক অবস্থানের মধ্যে গড়ে ওঠা অতীত মানুষদের ঐতিহ্য, যা কিছু ভালো তাকে সম্মান নিয়ে আগামী মানুষদের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সেটি করে। এই পৃথিবীতে যতটুকু মানুষ ধারণ করতে পারে, পৃথিবীর জায়গার তুলনায় আমরা প্রায় 4 গুণ মানুষ বেশি আছি বলে ধারণা করা হচ্ছে এবং সেরকম গবেষণায় বেরিয়ে আসছে। এই অতিরিক্ত মানুষগুলোর কারণেই কিন্তু পৃথিবী নানা কিছু ধ্বংস হচ্ছে। মানুষ যদি বিলীন হয়
পৃথিবীর কিছু আসবে যাবে না, কিন্তু পৃথিবীর অন্য জগৎ যদি বিলীন হয় মানুষ বাঁচবে না। আর মানুষ যদি না বাঁচে তবে কিভাবে আমরা সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বিশ্ব সভ্যতায় মানুষের অবদান রাখবো? দেশ নয়, সমাজ নয়, একটি বিশ্ব ভূখণ্ডের মাধ্যমে যখন আমরা সবাই মিলে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের পোশাক আলাদা হতে পারে, আমাদের খাদ্যাভ্যাস আলাদা হতে পারে, কিন্তু চাহিদা, অন্তর্গত চাহিদা কিন্তু সব মানুষের এক। আমরা দুঃখ পেলে কাঁদি, আনন্দে হাসি, অন্যের বিপদে সহানুভূতিশীল হই, এবং সংকট যারা তৈরি করে, মানব সভ্যতায় মানুষের অকল্যাণের জন্য সংকট যারা তৈরি করে, তারাই কিন্তু সংস্কৃতিকে অবজ্ঞা করে। এবং সেই সংকট তৈরি করার মানসিকতা যাদের মধ্যে তৈরি হয় তাদেরকে কিন্তু গুরুগৃহে শিক্ষা নিতে হয়। সেই শিক্ষা মানবিকতা শিক্ষা, সেই শিক্ষা মূল্যবোধের শিক্ষা। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটি এই ভারতবর্ষীয় দর্শন। এই দর্শনের বাইরে গেলেই আমরা হারিয়ে যাব, এবং সেই দর্শনের বাইরে যাতে না যাওয়া হয়, সেই দর্শনকে মূল মন্ত্র ভেবে আমাদের সমস্ত অর্জন, আমাদের সমস্ত অবকাঠামোর অর্জন, রাষ্ট্রের অর্জনকে, যেটাকে এখন বলা হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু পদোন্নতির সাথে মস্তিষ্কের উন্নতিরও দরকার আছে। পা যেমন চলতে শেখায়, মস্তিষ্ক সেই চলাটাকে নিয়ন্ত্রণ করে। কতটুকু নিয়ন্ত্রণ পথে চলবো? আমার ইঞ্জিনিয়ার ভাইরা যেভাবে বললো, বা অন্য কলেজের মানে অন্যরা যেভাবে বললো, একটি বিষয় আমি খেয়াল করেছি, তাদের ভেতরে কোথায় যেন একটা শ্রদ্ধার অভাব রয়ে গিয়েছে। সেই শ্রদ্ধাটুকুন আনতে হবে। সেই শ্রদ্ধাটুকুন যেভাবেই হোক নিজের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে এই এত সুন্দর একটি বিষয়টিকে আরো উন্নত পরিস্থিতিতে বর্ণনা করা যেত বলে আমার বিশ্বাস। তর্কের খাতিরে আমরা তর্ক করি, কিন্তু বিশ্বাসের জায়গায় মূল্যবোধ অনেক জরুরি। মূল্যবোধের যিনি ধারক, বাহক, তিনি তার চারপাশের অনেক মানুষকে নিয়ে চলতে পারেন, এবং সেই মানুষগুলো প্রভাবিত করতে পারেন আরো অনেক মানুষকে, এবং সেই মানুষগুলো আরো অনেক মানুষকে। এভাবেই মানুষের মধ্যে মানুষের বন্ধনটা অটুট থাকুক, সেই আশা রাখি। ধন্যবাদ এত সুন্দর একটি বিতর্ক উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ ও সুচিন্তিত মত প্রদানের জন্য। প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সমন্বয়ক মোহাম্মদ প্রভাষক রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক অমিতাভ হালদার এবং প্রভাষক এনামুল হক, সময় নিয়ন্ত্রণে মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, কারিগরি সহযোগিতায় প্রভাষক আব্দুল করিম এবং সহকারী শিক্ষক গৌতম সরকার। আয়োজনের সাথে সংযুক্ত থেকে আমাদের আয়োজনটি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইসমাইল সিদ্দিকীকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের বিতর্কের ফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ সঞ্চালককে। সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা এই বিতর্ক প্রতিযোগিতা দর্শন করে অর্থাৎ দেখে মন্তব্য করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আসলে সমস্ত নষ্টের গোড়া তো ওই ই শব্দটি। না হলে যদি শুধু বলা হতো সাংস্কৃতিক উন্নয়ন একটি দেশের সমন্বিত উন্নয়নের চাবিকাঠি, তাহলে আমরা কেউ দ্বিমত করতাম না। ওই একটা ই জুড়ে দিয়ে আমাদের লিয়াকত চৌধুরী আমাদেরকে এই বিতর্কে নামিয়ে দিয়েছেন। তো যাই হোক, যতটা আশা করেছিলাম ততটা উপভোগ করতে পারিনি। আমি যেটা লিনা আপার সাথে একমত হয়ে বলছি, আরেকটু চিন্তা ভাবনা করে, আরেকটু পরিশীলিত ভাবে, আরেকটু প্রস্তুতি নিয়ে যদি আমাদের বিতার্কিকরা আজকের এই বিতর্কটা করতেন, তাহলে আমরা সমৃদ্ধ হতাম, আরো নতুন কিছু জানতাম। লিনা আপার সঙ্গে তাল মিলিয়েই বলি, আমি
যে কথাটা আমরা ধারণ করি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটাই আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। আমরা সেই ঐতিহ্যকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব, সামনে পথ চলবো। সমস্ত হানাহানি, ক্ষুদ্র চিন্তাকে আমরা পদদলিত করব, এই প্রত্যাশা রেখে আজকের আমি ফল ঘোষণা করছি। ফল যদি ইতিমধ্যে সবাই জেনে গেছেন, বিচারকদের বিবেচনায় সেরা বক্তা হয়েছে, সেরা বিতার্কিক হয়েছে IUBATর দলনেতা আফজাল হোসেন। আফজাল হোসেনকে অভিনন্দন, শুভেচ্ছা। একই সঙ্গে শুভেচ্ছা তার দল আজকের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায়, অর্থাৎ আজকের এই 8ম পর্বের বিজয়ী দল IUBAT ঢাকা। বিজয়ী এবং বিজিত উভয় দলকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা আজকের মতো এই প্রতিযোগিতার সমাপ্তি টানছি। বাছাই পর্ব আজকের মধ্য দিয়ে শেষ হচ্ছে। আগামী 6ই নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতার মূল পর্ব। সেই প্রতিযোগিতায় আবারও সবাইকে অংশগ্রহণ করার এবং দর্শক হিসেবে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।